আজ আমরা অধ্যায় 2 1 অ্যান্ড 2 শিশুর বিকাশ ধারণা ও নীতিসমূহ চাইল্ডস ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস চ্যাপ্টার সম্পর্কিত আলোচনার শেষে পার্ট 5-এ মোট 45টি এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। এরপর পার্ট 6-এ এই চ্যাপ্টার সম্পর্কিত আরও 45টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনায় আসব। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, শিশুর বৃদ্ধি হলো, দেখো অপশন, উচ্চতা ও ওজন বৃদ্ধি, উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, কাজে পারদর্শিতা বৃদ্ধি এবং ওপরের কোনোটিই নয়। দেখো, বৃদ্ধি বলতে বোঝায় ওজন এবং উচ্চতা বৃদ্ধি। যদি বি অপশন দেখি, উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, সেটা কিন্তু শিশুর বিকাশের মধ্যে পড়ে, তাই তো? সেকেন্ড কোয়েশ্চেন, বিকাশের 4টি প্রক্রিয়া আছে: পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ। এটি কোন মনোবিদের মতামত? অপশন দেখো, এ হচ্ছে ভাইগটস্কি, হোহেলবার্গ, পিয়াজে এবং জিএইচ হল। এখানে এই কথাটা বলেছিলেন মনোবিদ পিয়াজে। সি অপশন কারেক্ট, যে বিকাশের 4টি প্রক্রিয়া আছে: পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ। এটি শুধুমাত্র একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া নয়, শিখনের মাধ্যমে শুধু বিকাশ ঘটে, এই মতবাদে পিয়াজে বিশ্বাসী ছিলেন না। কোয়েশ্চেন নাম্বার 3, আচরণের পরিবর্তন বা শিখনের ফলে বিকাশ ঘটে, কার বক্তব্য? আচরণের পরিবর্তন বা শিখন এর ফলে বিকাশ ঘটে। অপশন দেখো, পিয়াজে, ভাইগটস্কি, বেয়ার এবং নোয়াম চমস্কি। এখানে আনসার হবে সি, বেয়ার। মনোবিদ বেয়ার বলেছিলেন যে আচরণের পরিবর্তন বা শিখনের ফলে বিকাশ ঘটে। কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি, শিশুর বিকাশ হলো, তাহলে বৃদ্ধি সম্পর্কে আমরা দেখলাম। এরপর বিকাশ, অপশন দেখো, উচ্চতা ও ওজন বৃদ্ধি, উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, এটাই হচ্ছে বিকাশ। দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজে পারদর্শিতাও যখন বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলতে পারি বিকাশ। শুধু কাজে পারদর্শিতা বৃদ্ধি নয়, উপরের কোনোটি নয়, এটাও হবে না। তাহলে অপশন বি কারেক্ট, শিশুর বিকাশ হলো উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 5, বিকাশের সঞ্চালন ঘটে। দেখো অপশন, উপর থেকে নিচের দিকে অর্থাৎ মস্তিষ্ক থেকে পায়ের দিকে, নিচ থেকে ওপরের দিকে, পরিধি থেকে কেন্দ্রের দিকে এবং পা থেকে হাতের দিকে। এক্ষেত্রে দেখো, এখানে বিকাশের গতি দু রকমের হতে পারে। বিকাশের গতি দু ধরনের নীতি মেনে চলে। নীতিগুলো কি কি? সেফালোগডাল নীতি অ্যান্ড প্রক্সিমডিস্টাল নীতি। সেফালোগডাল নীতি কি বলছে? মাথা থেকে ধীরে ধীরে পায়ের দিকে বিকাশের যে গতি তাকে বলা হয় সেফালোগডাল নীতি। যেমন শিশু প্রথমে তার মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, তারপর ধীরে ধীরে দেহ এবং শেষে পা নিয়ন্ত্রণ করতে পারে। দেখো, প্রথমে মাথা নিয়ন্ত্রণ করছে, তারপর ধীরে ধীরে পায়ের দিকে এই বিকাশ সঞ্চালিত হচ্ছে। এটা হচ্ছে সেফালোগডাল নীতি। আর প্রক্সিমডিস্টাল নীতি হচ্ছে কাছ থেকে দূরের দিকে বিকাশের ধারার যে সঞ্চালন তাকে বলা হয় প্রক্সিমডিস্টাল নীতি। শরীরের প্রধান প্রধান কার্যকলাপ দেহের কেন্দ্র থেকে দেহের প্রান্তের দিকে অগ্রসর হয়। যেমন শিশু প্রথমে চোখ, মাথা, ঘাড় এবং পরে বাহু, কনুই এবং আঙ্গুলের নিয়ন্ত্রণ করতে শেখে। দেখো ছবিতে, কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ সঞ্চালিত হচ্ছে, একে বলা হচ্ছে প্রক্সিমডিস্টাল নীতি। তাহলে এবার আমরা আনসারটা করতে পারবো যে বিকাশের সঞ্চালন ঘটে কোন দিকে বলো? নিশ্চয়ই এখানে উত্তর হবে উপর বা মস্তিষ্ক থেকে নিচের দিকে। এরপর পরের প্রশ্নে আসি। কোয়েশ্চেন নাম্বার 6, সর্বাধিক দৈহিক বিকাশ পরিলক্ষিত হয় কোন স্তরে? দেখো অপশন কি কি দেওয়া আছে: শৈশব ও প্রথম বাল্যকাল, প্রথম বাল্যকাল ও উত্তর বাল্যকাল, উত্তর বাল্যকাল ও বয়ঃসন্ধিকাল এবং শৈশব ও বয়ঃসন্ধিকাল। আমরা জানি যে সর্বাধিক দৈহিক বিকাশ পরিলক্ষিত হয় শৈশবে এবং বয়ঃসন্ধিকালে, কারণ প্রথম বাল্যকাল এবং উত্তর বাল্যকাল, প্রথম বাল্যকাল যেটা 2 থেকে 6 বছর এবং উত্তর বাল্যকাল 6 থেকে 11 বছর, সেই সময় কিন্তু দৈহিক বিকাশের হার কিছুটা কম হয়। তাহলে এখানে আনসার হবে শৈশব ও বয়ঃসন্ধিকাল, অপশন ডি কারেক্ট। এরপর আসি আমরা 7 নম্বর কোয়েশ্চেনে। প্রাপ্তবয়স্কদের মতো মস্তিষ্কের প্রায় 90% গঠন সম্পন্ন হয় এবং মস্তিষ্কের নিকটবর্তী স্নায়ুতন্ত্রগুলি পূর্ণতা লাভ করে জীবন বিকাশের কোন স্তরে? অধ্যায় সম্পর্কিত আলোচনায় আমরা দেখেছিলাম যে মস্তিষ্কের প্রায় 90% গঠন সম্পন্ন হয় এবং স্নায়ুতন্ত্রগুলো পূর্ণতা লাভ করে প্রথম বাল্যকালে বা 2 থেকে 6 বছর বয়সের মধ্যে। তাহলে অপশন বি কারেক্ট, প্রথম বাল্যকাল।
এ, সি বা ডি শৈশবকাল, উত্তর বাল্যকাল বা বয়ঃসন্ধিকাল এক্ষেত্রে হবে না। কোয়েশ্চেন নাম্বার 8-এ আসি। জীবন বিকাশের কোন স্তরে আকার ও ওজনে মস্তিষ্ক প্রাপ্ত বয়স্কদের মতো হয়? এটাও আমরা অধ্যায় সম্পর্কিত আলোচনায় দেখেছিলাম যে মস্তিষ্ক প্রাপ্ত বয়স্কদের মতো হয় উত্তর বাল্যকালে। তাহলে এক্ষেত্রে অপশন সি কারেক্ট, উত্তর বাল্যকাল। শৈশবকাল, প্রথম বাল্যকাল বা বয়ঃসন্ধিকাল নয়। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 9। জীবন বিকাশের কোন স্তরে বালক বালিকাদের মধ্যে কঠোর পরিশ্রমের একটা দৈহিক চাহিদা দেখা যায়? তাহলে কঠোর পরিশ্রমের চাহিদা দেখা যায় উত্তর বাল্যকালে, যেটা হচ্ছে 6 থেকে 11 বছর বয়সকাল। তাহলে অপশন সি কারেক্ট, উত্তর বাল্যকালে বালক বালিকাদের মধ্যে কঠোর পরিশ্রমের একটা দৈহিক চাহিদা দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 10-এ আসি। শিশুর ভাষার ব্যাপক বিকাশ ঘটে তার অর্থনৈতিক অবস্থা অনুসারে। কোন মনোবিদের বক্তব্য? তাহলে একথা বলেছিলেন মনোবিদ রোজেনথাল। শিশু টারম্যান বা ব্রডব্যাক ও আরউইন নয়। তাহলে এখানে অপশন সি কারেক্ট, রোজেনথাল বলেছিলেন যে শিশুর ভাষার ব্যাপক বিকাশ ঘটে তার অর্থনৈতিক অবস্থা অনুসারে। কোয়েশ্চেন নাম্বার 11-এ আসি। জীবন বিকাশের কোন স্তরকে গ্যাং এর বয়স বলা হয় এবং কোন স্তরে এরা সর্বাধিক অপরাধ প্রবণ হয়? তাহলে সর্বাধিক অপরাধ প্রবণ হয় এরা উত্তর বা পরবর্তী বাল্যকাল, যেটা হচ্ছে 6 থেকে 11 বছর বয়সকালে। তাহলে এখানে অপশন সি কারেক্ট, পরবর্তী বাল্যকালকে বলা হয় গ্যাং এর বয়স এবং এই স্তরে এরা সর্বাধিক অপরাধ প্রবণ হয়। কোয়েশ্চেন নাম্বার 12-এ আসি। বয়ঃসন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার স্তর বলেছেন কোন মনোবিদ? মনোবিদ জি.এইচ. হল বয়ঃসন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার স্তর বলেছেন। এখানে কিন্তু আর রেকক, শার্লট পোপ বা ভাইগটস্কি হবে না। তাহলে আনসার এ কারেক্ট, মনোবিদ জি.এইচ. হল বয়ঃসন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার স্তর বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 13-এ আসি। শিশুর বিকাশ সম্পর্কিত জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয়, কারণ কি? অপশন দেখি, দেখো এ অপশন বলছে বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায় বা বোঝা যায়। ঠিক এটা। সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব হয়। এটাও ঠিক, বিকাশ সম্পর্কিত জ্ঞান এজন্যই প্রয়োজন। সে দেখো প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এটাও ঠিক। তাহলে আনসার হবে উপরের সবকটি। তাহলে আনসার ডি কারেক্ট, উপরের সবকটি। এরপর আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 14-এ। প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুরা এগিয়ে থাকে কোন বিষয়ে? অপশন দেখো। অপশন এ হচ্ছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তির ব্যাপারে প্রাপ্তবয়স্করা এগিয়ে থাকে। অনুকরণের শক্তির ব্যাপারেও প্রাপ্তবয়স্করা এগিয়ে থাকে। কল্পনা শক্তির ব্যাপারে কিন্তু শিশুরা এগিয়ে থাকে। কোনোটিই নয়, হবে না। তাহলে এখানে আনসার সি কারেক্ট, যে কল্পনা শক্তির ব্যাপারে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা কিন্তু বেশি এগিয়ে থাকে। এরপর কোয়েশ্চেন নাম্বার 15-এ আসি। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। অপশন দেখো। শিশুর উত্তম স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য আত্মোপলব্ধিতে সাহায্য করে। নিজের সম্পর্কে সঠিক ধারণা, এটাও কিন্তু নিজেকে উপলব্ধি করতে সাহায্য করে। অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, এটাও নিজেকে উপলব্ধি করতে সাহায্য করে। তাহলে এখানে আনসার হবে উপরের সবকটি। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে উপরের সবকটি। এরপর আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। শিশুর বিকাশের ক্ষেত্রে অপশন দেখি। এ অপশন হচ্ছে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। এটা কিন্তু ঠিক। প্রথম দিকের বিকাশ ঠিকঠাক হলে পরবর্তী বিকাশটাও ঠিকঠাক হবে, এটা আশা করা যায়। বি অপশন দেখো, পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। না, প্রথম ও পরবর্তী বিকাশ সম গুরুত্বপূর্ণ। না, সঠিকভাবে কিছু বলা যায় না। তাহলে এক্ষেত্রে কারেক্ট হচ্ছে অপশন এ, প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা বেশি তাৎপর্যপূর্ণ শিশুর বিকাশের ক্ষেত্রে। এরপর আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 17। শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো। অপশন দেখি। এ হলো পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক। নিশ্চয়ই এটা শৈশবকালীন বিকাশে খুব গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, এটাও শৈশবকালীন বিকাশে খুব গুরুত্বপূর্ণ। সে দেখো উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, এটাও শৈশবকালীন বিকাশে গুরুত্বপূর্ণ। তাহলে আনসার হবে ডি, উপরের সবগুলি। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 18। শিশুর পরিণমনের উদাহরণ হলো। দেখো অপশনগুলো কি কি বলেছে। বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া। ঠিক। বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া। এটাও ঠিক।
বয়সের সঙ্গে সঙ্গে শিশুদের চলনের ধারাবাহিকতা হলো উপুড় হওয়া, তারপর হামাগুড়ি দেওয়া, তারপরে বসা, তারপর দাঁড়ানো এবং হাঁটা। এটাও ঠিক। পরিণমন বলতে আমরা কি বুঝি? যে পরিণমনটা হচ্ছে একটা প্রক্রিয়া যার সাহায্যে অভ্যন্তরীণ বিকাশ স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজেই সম্পন্ন হয়, কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাব ছাড়াই। একেই বলা হয় পরিণমন। এটা একটা অভ্যন্তরীণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে আনসার হবে এক্ষেত্রে উপরের সবকটি। শিশুর পরিণমনের উদাহরণ হচ্ছে উপরের সবকটি। এরপর 19 নম্বর কোয়েশ্চেনে আসি। দেখো, সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হলে অপশন দেখো, পরিবেশের সহযোগিতা প্রয়োজন। নিশ্চয়ই পরিবেশের সহযোগিতা প্রয়োজন হয় না, না এটা ঠিক নয়। পরিবেশের সহযোগিতা হলে ভালো হয়, হলে ভালো হয় না, প্রয়োজন। এবং পরিবেশ বাধা সৃষ্টি করে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে অপশন এ কারেক্ট, যে পরিবেশের সহযোগিতা প্রয়োজন যদি সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 20-তে আসি। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। অপশন দেখো, দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। এটা ঠিক নয়, দুটো সম্পর্কেই পূর্বাভাস দেওয়া যায়। বি দেখো, মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এটাও ঠিক নয়। দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। এটা কারেক্ট। দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। না, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে দৈহিক ও মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। তাহলে সি অপশন কারেক্ট। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 21। নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? অপশন দেখো, বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন। আচ্ছা। বি দেখো, বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে। ঠিক। সি দেখো, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে এগুলো কিন্তু তিনটেই কারেক্ট। কিন্তু কোয়েশ্চেনে দিয়েছে কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়। দেখো ডি, বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে না। বৃদ্ধি কিন্তু সারা জীবনব্যাপী ঘটে না। বয়ঃসন্ধিকালের পর কিন্তু বৃদ্ধির হার একেবারে ধীরে ধীরে কমতে থাকে। এখানে অপশন ডি কারেক্ট, যে বৃদ্ধির বৈশিষ্ট্য নয় কোনটা, যে বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে, এটা বৃদ্ধির বৈশিষ্ট্য নয়। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 22। সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো। অপশন দেখো, এ হচ্ছে শিখন বিকাশে সাহায্য করে। এটা ঠিক। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। এটাও ঠিক। ব্যক্তির বিভিন্ন বিকাশগুলো সম্পর্কযুক্ত। এক ধরনের বিকাশ হলে কিন্তু অন্যান্য বিকাশগুলো তার দ্বারা প্রভাবিত হয়। উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। তাহলে এক্ষেত্রে অপশন ডি কারেক্ট, উপরের সবগুলি বিকাশের বৈশিষ্ট্য। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 23। নিচের কোনটি বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে তাৎপর্যহীন? তাৎপর্যহীন কোনটা? কোনটার কোনো তাৎপর্য নেই? দেখো, শিক্ষা পরিকল্পনা, এটা কিন্তু বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে এর তাৎপর্য রয়েছে। পরবর্তী স্তরে অভিযোজনের জন্য প্রস্তুতি, এটাও বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে তাৎপর্যপূর্ণ। বৃত্তি পরিকল্পনা, যে পড়াশোনার শেষে শিশু কোন ধরনের বৃত্তি গ্রহণ করবে, এটাও বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে তাৎপর্যপূর্ণ। তাহলে আনসার হবে কোনোটিই নয়। তাহলে কি হলো, যে ডি অপশন কারেক্ট, কোনোটিই নয়। বিকাশ সম্পর্কীয় পূর্বাভাসে কোনোটিই তাৎপর্যহীন নয়, মানে সবগুলোই তাৎপর্যপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 24-এ আসি। কোনটি সঠিক নয়? গর্ভকালীন অবস্থা থেকে আমৃত্যু বিকাশ নিরবচ্ছিন্ন। ঠিক। বিকাশের হারের পার্থক্য দেখা যায়। এটাও ঠিক। বিকাশে অধিত্যকা দেখা যায় না। অধিত্যকা বলতে আমরা কি বুঝি? পাহাড়ের উপরে যে সমতল ভূমি তাকে বলা হয় অধিত্যকা। মানে অধিত্যকা মানে হচ্ছে প্লেটু বা মালভূমিকে বলা হয় অধিত্যকা। তাহলে এই যে সমতল ভূমি মানে একই রকমের স্থির বা স্থবিরতা কিন্তু বিকাশের মধ্যে আসে না। বিকাশ নিরবিচ্ছিন্নভাবে চলতেই থাকে। তাহলে অধিত্যকা দেখা যায় না। এটাও ঠিক। আর ডি দেখো, বিকাশের ফলে পরিবর্তন সর্বদা সম্মুখে হয় না, অনেক সময় পশ্চাদমুখী হয়। এটা কিন্তু ঠিক নয়। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, যে সঠিক নয় কোনটা, যে বিকাশের ফলে পরিবর্তন সর্বদা সম্মুখে হয় না, অনেক সময় পশ্চাদমুখী হয়। এটা কিন্তু সঠিক নয়। কোয়েশ্চেন নাম্বার 25-এ আসি। বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো। দেখো অপশনগুলো, সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী। এটা কিন্তু ঠিক, যে বংশধারা এবং পরিবেশ সমানভাবে কিন্তু বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। বি অপশন দেখো, কোনো কোনো বিকাশের ক্ষেত্রে বংশধারার প্রভাব বেশি, আবার কোনো কোনো বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাব অধিক। না,
বিকাশগত পার্থক্য জাতিগত পার্থক্যের উপর নির্ভর করে না, এটাও ঠিক নয়, কারণ যদি বংশধারা প্রভাব বিস্তার করে তাহলে জাতিগত পার্থক্যও প্রভাব বিস্তার করে। ডি দেখো, সব ধরনের বিকাশের ক্ষেত্রে পরিবেশগত পার্থক্য বংশধারার পার্থক্য অপেক্ষা অধিক ক্রিয়াশীল। কোনটা অধিক ক্রিয়াশীল সেটা বলা যায় না, তাহলে এক্ষেত্রে কারেক্ট হচ্ছে অপশন এ, যে বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হচ্ছে বংশধারা এবং পরিবেশ। কোয়েশ্চেন নাম্বার 26-এ আসি, শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তর এর ব্যবহারিক তাৎপর্য হলো। অপশন দেখো, এ বলেছে প্রতিটি শিশুর জীবন বিকাশের স্তরগুলো অতিক্রম করায় স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা সম্ভব, এটা ঠিক। বি দেখো, কোনো শিশু যদি স্বাভাবিক থেকে সামান্য ব্যতিক্রমী হয় সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাকে মূল স্রোতে নিয়ে আসা যায়, এটাও ঠিক। শিশুর শৈশবকালীন বিকাশ যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে আশা করা যায় যে পরবর্তী বিকাশও স্বাভাবিক এবং সফল হবে। এগুলো সবই কিন্তু শিক্ষার ক্ষেত্রে জীবন বিকাশের স্তরের ব্যবহারিক তাৎপর্য। তাহলে আনসার হবে ডি অপশন, উপরের সব কটি। এরপর কোয়েশ্চেন নাম্বার 27-এ আসি, কোন স্তরের বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হলো। অপশন দেখো, নির্দিষ্ট স্তরের বিকাশকে ত্বরান্বিত করা, ঠিক। বি হচ্ছে নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যায়, ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়, এটা ঠিক। এটাকে আরও বিস্তৃতভাবে এক্সপ্লেন করেছে বিতে। সি অপশন দেখো, নির্দিষ্ট স্তরের সফল বিকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকা, না, সেই নির্দিষ্ট স্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকা কিন্তু নয়, উপরের কোনোটিই নয়। তাহলে এখানে কারেক্ট হবে, সবচেয়ে কারেক্ট হচ্ছে বি অপশন, নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যায়, ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়, এটাই বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য। এরপর আসে কোয়েশ্চেন নাম্বার 28, বিকাশমূলক কর্মসূচি প্রধানত। অপশন দেখো, দৈহিক পরিণামনের ফল, সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল, ব্যক্তিগত মূল্যবোধ এবং উচ্চাকাঙ্ক্ষার ফল, এবং উপরের সবগুলি। তাহলে দেখা যাচ্ছে বিকাশমূলক কর্মসূচির অন্তর্গত প্রত্যেকটাই, তাহলে আনসার হবে ডি, উপরের সবগুলি। বিকাশমূলক কর্মসূচি দৈহিক পরিণামনের ফল, সামাজিক মূল্যবোধ এবং রীতিনীতির ফল, ব্যক্তিগত মূল্যবোধ এবং উচ্চাকাঙ্ক্ষার ফল। কোয়েশ্চেন নাম্বার 29-এ আসি, বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য হলো। দেখো উদ্দেশ্যগুলো কি কি। এ বলছে শিশুর কোন বয়সে কি শেখা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করে, নিশ্চয়ই এটা ঠিক। সমাজ কোন বয়সে শিশুর মধ্যে কি প্রত্যাশা করে সে সম্পর্কে শিশুকে সচেতন করা এবং শিশুর মধ্যে তা অর্জনে প্রেরণা সৃষ্টি করা, এটাও ঠিক। সে বলেছে নির্দিষ্ট বয়সে এবং ভবিষ্যতে শিশুর নিকট থেকে কি কি প্রত্যাশা করা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা, এটাও ঠিক। তাহলে এখানে আনসার হবে ডি, উপরের সবগুলি। কোয়েশ্চেন নাম্বার 30, কোনটি বিকাশমূলক কর্মসূচির সহায়ক। দেখো, উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু, নিশ্চয়ই উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু বিকাশমূলক কর্মসূচির সহায়ক। দেখো, শিখনে প্রেরণার অভাব, এটা বিকাশমূলক কর্মসূচির অন্তরায়। শারীরিক প্রতিবন্ধিতা, এটা কিন্তু বিকাশমূলক কর্মসূচিকে পিছিয়ে দেয়। মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশু, এটাও কিন্তু বিকাশমূলক কর্মসূচির সহায়ক নয়। তাহলে এখানে আনসার হবে উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু বিকাশমূলক কর্মসূচির সহায়ক। কোয়েশ্চেন নাম্বার 31, কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায়। অন্তরায় মানে বাধা দেয়, বিকাশমূলক কর্মসূচিকে বাধা দেয় কোনটা। দেখো অপশনে, সমাজ প্রত্যাশিত আচরণ শিখনের সুযোগের অভাব। সমাজ যে আচরণ প্রত্যাশা করে সেটা শিখনের সুযোগের অভাব, এটা নিশ্চয়ই বিকাশমূলক কর্মসূচির অন্তরায় বা বিকাশমূলক কর্মসূচিকে বাধা দেয়। বি দেখো, বয়সের তুলনায় শক্তিশালী এবং উদ্যোগী, এটা বিকাশমূলক কর্মসূচির সহায়ক। দ্রুত শারীরিক বিকাশ, এটাও বিকাশমূলক কর্মসূচির সহায়ক, বিকাশমূলক কর্মসূচিকে সহায়তা করে। আর সৃজনশীল এবং নিজেকে ব্যতিক্রমী মনে করা, সৃজনশীলতাও কিন্তু বিকাশমূলক কর্মসূচির সহায়ক। তাহলে এখানে আনসার হবে এ, সমাজ প্রত্যাশিত আচরণ শিখনের সুযোগের অভাব, এটা হলো বিকাশমূলক কর্মসূচির অন্তরায়। কোয়েশ্চেন নাম্বার 32, শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে, এটা ঠিক। উপরের সবগুলো ঠিক নয়, তাহলে এখানে আনসার হচ্ছে সি, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে আনসার হবে সি, যে শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। কোয়েশ্চেন নাম্বার 33, জীবন বিকাশের বিভিন্ন স্তরে ব্যক্তির শারীরিক বৃদ্ধি ঘটে, সর্বদা সমহারে ঘটে। শারীরিক বৃদ্ধি তো সর্বদা সমহারে ঘটে না। বি দেখো, কোনো স্তরে শিশুর বৃদ্ধির হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীরে ঘটে, এটা ঠিক।
কারণ আমরা জানি শৈশবে বৃদ্ধির হার দ্রুত ঘটে, প্রাথমিক বাল্যকাল এবং উত্তর বাল্যকালে বৃদ্ধির হার একটু কমে, বয়ঃসন্ধিকালে আবার বাড়ে, বয়ঃসন্ধিকালের পর আবার কিন্তু বৃদ্ধির হার কমতে থাকে। দেখো, বৃদ্ধির হার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না, না এটা ঠিক নয়। বৃদ্ধির হারের কোনো নিয়ম নেই, এলোমেলোভাবে ঘটে, এটাও ঠিক নয়। তাহলে ঠিক হচ্ছে অপশন বি কারেক্ট। কোনো স্তরে বৃদ্ধির হার দ্রুত ঘটে, আবার কোনো স্তরে ধীরে ঘটে। কোয়েশ্চেন নাম্বার 34-এ আসি। দৈহিক বিকাশ নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না? অপশন দেখো, পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, এর দ্বারা দৈহিক বিকাশ প্রভাবিত হয়। শিশুর খেলার সাথী, এর দ্বারাও প্রভাবিত হয়। শিশুর বুদ্ধির দ্বারা কিন্তু দৈহিক বিকাশ প্রভাবিত হয় না। শিশুর লিঙ্গ, বালক বা বালিকাদের মধ্যে কিন্তু দৈহিক বিকাশের একটু তারতম্য লক্ষ্য করা যায়। তাহলে এখানে আনসার হবে শিশুর বুদ্ধি। দৈহিক বিকাশ শিশুর বুদ্ধির দ্বারা প্রভাবিত হয় না। কোয়েশ্চেন নাম্বার 35-এ আসি। চলন দক্ষতা শিখনের উপায় হলো, অপশন দেখো, চেষ্টা ও ভ্রান্তি, অনুকরণ, প্রশিক্ষণ, উপরের সবকটি। তাহলে এখানে আনসার হবে উপরের সবকটি। চলন দক্ষতা শিখনের উপায় হচ্ছে চেষ্টা ও ভ্রান্তি, অনুকরণ মানে নকল করা, প্রশিক্ষণ মানে শেখা। কোয়েশ্চেন নাম্বার 36, নিচের কোনটি সঠিক নয়? চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হলো, অপশন দেখো, শিখনের জন্য প্রস্তুতি, অনুশীলনের সুযোগ, মানসিক ভারসাম্য বজায় রাখা, একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু ঠিক, কিন্তু এখানে কোয়েশ্চেনে বলেছে অপরিহার্য, কোনটা থাকতেই হবে? থাকতেই হবে কোনটা? মানসিক ভারসাম্য বজায় রাখা। মানসিক ভারসাম্য বজায় না থাকলে কিন্তু চলন দক্ষতা শেখা কোনো মতেই সম্ভব নয়। কোয়েশ্চেন নাম্বার 37-এ আসি। নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো, তাহলে হীনমন্যতা থাকলে কিন্তু শেখার সেই আগ্রহটা শিশু পাবে না। অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা, নির্ভরশীলতা এবং অস্থিগত সমস্যা। তাহলে চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ প্রত্যেকটাই হতে পারে, হীনমন্যতা হতে পারে, অন্যান্য শিশুর প্রতি ঈর্ষা এটা হবে না, নির্ভরশীলতা হতে পারে, অস্থিগত সমস্যা। কিন্তু বলেছে কোনটা ভিন্ন প্রকৃতি, তাহলে ভিন্ন প্রকৃতির হচ্ছে কোনটা? অস্থিগত সমস্যা, কারণ এটা দৈহিক সমস্যা, বাকিগুলো মানসিক সমস্যা। কোয়েশ্চেন নাম্বার 38-এ আসি। আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনে প্রভাব বিস্তার করে? দেখো, প্রাত্যহিক অভিজ্ঞতায় আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে, এটা ঠিক। আবেগ শিশুকে সক্রিয় করে, এটাও ঠিক। মানসিক চাপ শিশুর চলন দক্ষতা ব্যাহত করে, এটাও ঠিক। তাহলে আনসার হবে উপরের সব কটি। আনসার ডি কারেক্ট, উপরের সব কটি। কোয়েশ্চেন নাম্বার 39-এ আসি। নিচের কোনটি শিক্ষার পক্ষে অহিতকর প্রক্ষোভ? মানে কোন প্রক্ষোভটা শিক্ষার পক্ষে ভালো নয় বা উপযোগী নয়? আমরা জানি দুশ্চিন্তা বা অ্যাংজাইটি, ভয় বা ফিয়ার, ক্রোধ বা অ্যাঙ্গার, এগুলো কিন্তু হানিকারক বা ক্ষতিকারক প্রক্ষোভ বা অহিতকর প্রক্ষোভ। এর মধ্যে ঈর্ষাও রয়েছে, ঈর্ষাটা হচ্ছে অহিতকর প্রক্ষোভ। স্নেহ, উচ্চাকাঙ্ক্ষা, এগুলো হচ্ছে ইতিবাচক বা বাঞ্ছিত প্রক্ষোভ, কোনোটিই নয়, হবে না। তাহলে এখানে আনসার হচ্ছে ঈর্ষা। ঈর্ষা হলো অহিতকর প্রক্ষোভ। কোয়েশ্চেন নাম্বার 40, নিচের কোনটি শিক্ষার পক্ষে হিতকর প্রক্ষোভ বা ভালো প্রক্ষোভ? দেখো, কৌতূহল হবে, ক্রোধ হবে না, ভয় হবে না, স্নেহ হবে, উচ্চাকাঙ্ক্ষা হবে। তাহলে 1, 4 and 5 কারেক্ট। দেখো কোথায় আছে, ডি অপশন কারেক্ট, 1, 4 and 5। এরপর আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 41। শৈশব ও বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো কি কি? ভয় এবং ক্রোধ, না ক্রোধ হবে না, ভয় এবং ভালোবাসা, এটা কারেক্ট। ক্রোধ এবং ভালোবাসা, ক্রোধ হবে না, উপরের সবগুলিও হবে না। তাহলে অপশন বি কারেক্ট, যেটা হচ্ছে ভয় ও ভালোবাসা, এটা হলো শৈশব ও বাল্যকালের দুটো প্রধান আবেগ। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 42। শৈশব এবং বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য হলো। শৈশব এবং বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য কি কি? অপশন দেখো, শিশুর আবেগের স্থায়িত্ব কম, ঠিক। আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বয়স্কদের বেশি, এটাও ঠিক। শিশুর আবেগের গভীরতা কম, এটাও ঠিক। তাহলে আনসার হবে ডি, উপরের সবগুলি, এটা হলো কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 43-তে আসি। সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে বোঝায় সমাজ সমর্থিত আচরণ শিখন, ঠিক। সামাজিক ভূমিকা পালন করা, এটা সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে। সামাজিক মনোভাব বিকাশ সাধন, এটাও পড়ে। উপরের সবগুলি, তাহলে এখানে আনসার হবে ডি, উপরের সবগুলি সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে বোঝায়। পরে কোয়েশ্চেন নাম্বার 44। সামাজিক বিকাশের অর্থ হলো প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা, ঠিক। সমাজে উচ্চাসনে বসার ক্ষমতা অর্জন করা, না এটা সামাজিক বিকাশ নয়। সমাজ উন্নয়নে সক্রিয় হওয়া, এটাও ঠিক।
সমাজ পরিবর্তনে উদ্যোগী হওয়া, না, সমাজ বিকাশ মানে সবসময় পরিবর্তন নয়, উন্নয়নকে আমরা বিকাশের মধ্যে ফেলতে পারি। তাহলে 1 এবং 3 হচ্ছে কারেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি কারেক্ট, যেটা হচ্ছে 1 অ্যান্ড 3। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 45, এটাই আমাদের শেষ কোয়েশ্চেন আজকের। সামাজিকীকরণের মৌলিক শর্তগুলি হলো, দেখো অপশন, বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ, নিশ্চয়ই এটা সামাজিকীকরণের মৌলিক শর্ত। যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝাপড়া সম্ভব হবে, এটাও ঠিক। সামাজিক কার্যকলাপের সফলতার অভিজ্ঞতা অর্জন, এটাও ঠিক। তাহলে এখানে হচ্ছে উপরের সবকটি ডি অপশন হচ্ছে কারেক্ট। তাহলে আজ আমরা 45টি কোয়েশ্চেন আলোচনা করে ফেললাম। পার্ট 6 এর পরের অংশে আমরা আরও 45টা কোয়েশ্চেন আলোচনা করব এই চ্যাপ্টার সম্পর্কিত। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। ধন্যবাদ।